আরও ওরাল থেকে আরিশের হাত নামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, না, আপনি আনলাকি, ভীষণ আনলাকি। আর শুধু আমার জন্যই। আমি নিজেই নিজের বেবিকে বাঁচাতে পারি না, সে আপনার জীবনে ভালো কিছু আনবে, সেটা কি করে ভাবলেন আপনি? আরিশ অবাক হলো অনেকটাই। কি বলছো সব? যা বলছি ঠিক বলছি। আমি এতদিন জানতাম যে আমি মা হতে পারবো না, কিন্তু আমি ভুল ছিলাম। আমি অনেক আগেই জানতাম আমি মা হতে পারবো। ডক্টর মিতাই আমাকে বলেছিলেন, উনি বলতে বাধ্য হয়েছিলেন আমার জোড়াজুড়িতে। উনি এটাও বলেছিলেন কমপ্লিকেশন আসবে, কিন্তু আমি তা জানা সত্ত্বেও একটা বেবি চেয়েছিলাম, নিজের জন্য না, শুধু আপনার জন্য। আমি জানি আপনি বাচ্চা ভীষণ ভালোবাসেন, আর আপনার জন্য এটা কতটা কষ্টদায়ক আমি বুঝি। আমি নিজের জীবন দিয়ে হলেও আমার সন্তানকে এই পৃথিবীতে আনতাম শুধু আপনার জন্য। আপনার হাতে তুলে দিয়ে না হয় আমি হারিয়ে যেতাম। আরিশের চোয়াল শক্ত হয়ে এলো, হাত মুঠিবদ্ধ করে নিল। আরও তখনও বলতে লাগলো, আর সেদিনের জন্য গিল্টি ফিল করেন, কিন্তু আপনি যেদিন আপনার দ্বারা সেই ভুলটা করতে আমি বাধ্য করেছিলাম, আমি জানতাম যে এবার নিশ্চয়ই ভালো খবর আসবে। কিন্তু কি হলো দেখুন, কালকে অযথা ভূত দেখার চক্করে আমি মাঝরাতে এত রঙ্গ তামাশা করলাম, আর সকালে উঠে যখন ওয়াশরুমে ঢুকলাম তখন দেখলাম ব্লিডিং শুরু হয়েছে। এখন তো আমার মনে হচ্ছে আমি আসলে কনসিভই করিনি। আমার মনেও হয় না যে কনসিভ করার ক্ষমতাও আমার মাঝে আছে। এতদিন মিথ্যে আশা নিয়ে আমি বেঁচেছিলাম। আমি যতই বলি আমি স্ট্রং, কিন্তু আমি ভেতর থেকে ততটাই দুর্বল। বিশ্বাস করুন, আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। আমার মতো একটা মেয়েকে আপনার জীবনে রেখে আর ভুল করবেন না। আমার আর এসব ভালো লাগছে না। আমি আপনাকে প্যারা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আরুর কথাটা শেষ হতে না হতেই সজোরে আরুর গালে একটা থাপ্পড় দিল আরিশ। গালটা চেপে ধরে পড়ল, চাইলেও তোর আমার থেকে মুক্তি নেই। সে তুই যত যাই করিস না কেন, তুই আমার ছিলিস আর আমারই থাকবি। কথাটা বলে আরুর হাত টেনে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। আরও গিয়ে বিছানায় হুমড়ি খেয়ে পড়ল। মুখ উঁচু করে তাকাতেই দেখল কিছু রিপোর্ট রয়েছে বিছানায়। আরও মুখ ঘুরিয়ে আরিশের দিকে তাকালো। আরিশ জোরে একটা ধমক দিয়ে পড়ল, পর রিপোর্টে কি লেখা আছে? আরও কেঁদে দিল। আরিশ রিপোর্টটা নিয়ে আরুর হাতে ধরিয়ে পড়ল, এমন জোরে পড়তে হবে যেন পাশের বাসার আন্টি অবধি রিপোর্টে কি আছে জানতে পারে। আরও আরিশের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। রিপোর্ট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। প্লিজ শান্ত হন। আরিশ বিছানায় ধাক্কা দিয়ে আরুকে ফেলল। রিপোর্টগুলো মেঝেতে ফেলে পড়ল। এই বাচ্চাও আমার লাগবে, আর এই বাচ্চার মাকেও আমার জীবিত চাই, অ্যাট এনি কস্ট। আর তুমি ততদিন আমার কাছে আসবে না যতদিন না নিজের জন্য বাঁচতে শেখো আর নিজেকে ভালোবাসতে শেখো। অ্যান্ড আই হেট মাই সেলফ। কথাটা বলে আরিশ বেরিয়ে গেল। আরও বিছানায় ওভাবেই পড়ে রইল। কতক্ষণ তা বলতে পারে না। সময় তার নিয়মেই চলছে। তবে আরুর চোখের জলের এই সমাপ্তি আর ঘটল না সেদিন। এইদিকে আর কতক্ষণ এভাবে বসে থাকবি বলতো? ঠান্ডা ফ্লোরে এভাবে বসে থাকলে তো শরীর খারাপ করবে। এমনি তো তোর ঠান্ডা লাগার ধাঁচ। আরু ব্যালকনি থেকে বাইরের দিকে তাকিয়ে থেকেই পড়ল, উনি তো এখনো এলেন না, উনি কখন আসবেন? সানাও ফ্লোরে বসে আরুর কাঁধে হাত রেখে বলল, আর যাই হোক, রাতের আগে ভাইয়া ঠিক ফিরে আসবে। ভাইয়া তোকে ছেড়ে বাইরে থাকে না কখনো। চল এবার খেয়ে নিবি। আরও সানার দিকে একরাশ হতাশা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। যদি উনি না ফেরেন? ফিরেনি এমনটা কখনো হয়েছে কি? হসপিটালে গেছে নিশ্চয়ই, আর কোথায় বা যাবে? তাছাড়া এখন হয়তো একটু রেগে আছে। রাতে বাসায় ফিরলে সব মিটমাট করে নিস, কেমন? আরও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আজকে বলে একটু ভরসা আর সাহস ছাড়া আঁকড়ে ধরার মতো আর কিছুই নেই আরুর কাছে। বাইরে থেকে একবার তাকালো সে। গেটটা বন্ধ। দারোয়ান চাচাও একটা মোটা শালের চাদর গায়ে দিয়ে আরামে রোদ তাপাচ্ছে। আরও চোখ ফিরিয়ে নিল সেদিক থেকে। প্রায় 1 ঘন্টা ধরে
এক দৃষ্টিতে সে এই দিকে চেয়েছিল, যে সেদিককার একটা স্বচ্ছ বর্ণনা দিয়ে দিতে পারবে যে চোখ বন্ধ করে। সানার দিকে আশানুরূপ একটা চাহনিতে তাকিয়ে সন্তর্পণে প্রশ্ন করলো। আচ্ছা সত্যি উনি আজকে ফিরবেন তো? সানা স্বস্তির একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ, বাবা আসবে, আর না আসলে আমার নাম বদলে দিস তুই। আরও শুকনো ঠোঁটটা চিফ দিয়ে ভিজিয়ে নিয়ে পুনরায় জিজ্ঞাসু সুরে পড়ল, আর ফুপির তো কালকে ফেরার কথা, তাই না? আম্মু আর বাবার কালকে ফেরার কথা। ভাগ্যিস আমি তোদের সাথে এসেছিলাম, না হলে তোকে যে কে সামলাতো। আরও ওর কাজকর্মের প্রতি লজ্জায় তীব্র অনুতপ্ত হলো। মাথাটা নিচু করে নিয়ে চোখ বন্ধ করে নিল। সানা পিছন ঘুরে তাকিয়ে তৎক্ষণাৎ আরুর দিকে তাকিয়ে বলল, মেঝেতে দেখলাম কয়েকটা কাগজ ছড়িয়ে আছে, কিসের ওগুলো? আরও আর মাথা উঁচু করে তাকালো না, নির্বিকারে বলল, রিপোর্ট ওগুলো উনি প্রেগন্যান্সি টেস্ট করিয়ে এনেছিলেন কালকে। আমি বুঝতে পারিনি রিপোর্টটা আজকেই দেবে। সানা বিনা বাক্য ব্যয় করে দৌড়ে ছুটে গেল কাগজগুলোর দিকে। আরও সানা দৌড়ে যাওয়ার শব্দ শুনে সেদিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। সানা কাগজগুলোকে একত্রিত করছে কুড়িয়ে। তার কাজের তৎপরতায় বোঝা মুশকিল যে সে কতটা কি পড়ছে। আরও চোখ ফিরিয়ে নিল। কান্নাকাটির ঠেলায় সে নিজেই ভুলে গেছিল যে আরিস তাকে এগুলো জোরে জোরে পড়তে বলেছিল। দীর্ঘশ্বাস ছাড়ল আরও। মাঝে মাঝে সমস্ত সুখগুলোকে হাতছানি দিয়ে দুঃখগুলো যে কীভাবে আড়ালে পাশ কেটে আত্মগোপন করে বোঝা মুশকিল। সানা কাগজগুলো গুছিয়ে এগোছালোভাবে আরুর কাছে এসে ধপ করে বসল। আরও হাতের কাগজগুলোর দিকে খেয়াল করল। সেগুলো দেখলে বেশ স্পষ্টভাবে বোঝা যায় যে তা পড়া তো দূরে থাক, সে সেগুলো সংগ্রহ করার তৎপরতায় তা কোনো রকমে নিয়ে ছুটেছে। সানা স্বল্প হাঁপাচ্ছে, শ্বাস প্রশ্বাস ধীর গতিতে ওঠা নামা করছে। সানা চোখের প্রশ্নগুলো যেন আরুর ভীষণ চেনা, এতটাই চেনা যে সানা প্রশ্ন করার পূর্বেই সে উত্তর দিয়ে দেবে। শেষে একটা লম্বা শ্বাস নিয়ে সানা শুকনো ঢোক গিলল। তার মুখে অধীর কৌতূহল। সানার সমস্ত কৌতূহলকে ধামাচাপা দিয়ে আরু বলল, এগুলো আমার পড়া হয়নি। সানা আরুর কথা শুনে ভ্রু কুঁচকে বিরক্ত সুরে বলল, কি ইয়ার, এগুলো এখনো পড়িসনি? যদি রিপোর্ট পজিটিভ হয়, দাঁড়া আমি পড়ি। অজান্তেই আরও ঠোঁট জুড়ে একটা ফিচেল হাসি বেরিয়ে এলো। রিপোর্টের ফলাফল হয়তো তার জানা নেই, হয়তো তা নিয়ে এই মুহূর্তে বেশি কৌতূহল দেখায়নি। পুনরায় বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল সে। বিড়বিড় আওয়াজ আসছে পাশ থেকে। সম্ভবত সানা বিড়বিড় করে রিপোর্টে লেখা আওড়াচ্ছে। তাড়াহুড়োয় ঠেলায় ইংরেজির বাবা মা এক হয়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। অতপর বেশ কয়েক লাইন পড়ার পর সানার বিড়বিড়ানিও বন্ধ হওয়ার পথে। আরুর সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে তো অপেক্ষায় রয়েছে আরিশের ফেরার জন্য। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে সানা একটা গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। আরুকে ছটপট জড়িয়ে ধরল। আনন্দে উচ্ছ্বাসে সে আত্মহারা হওয়ার উপক্রম। সানা আরুকে জড়িয়ে ধরেছে বেশ আষ্টে পৃষ্ঠে। আরুও আলতো স্পর্শে জড়িয়ে ধরল। উত্তর তার জানা। সানা লম্বা শ্বাস ছাড়ছে, হাঁপাতে হাঁপাতে বলল, আমি ফুপি হব। আমার যে কতটা আনন্দ হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না আরু। না জানি ভাইয়া এটা জেনে ঠিক কতটা খুশি হয়েছিল। আরুর মুখে মৃদু হাসি ফুটে উঠল। অতপর কিছুক্ষণ নীরবতা, কারোর মুখে কথা নেই, যেন সময়টাকে উপভোগ করতে ব্যস্ত। সানা প্রশান্তের নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু আরুর বুকে চাপা সেই ভারী পাথরটার বোঝা ততক্ষণ হালকা হবে না যতক্ষণ না সে তার আরিশকে কাছে পায়। কিছুক্ষণ পর সানা আরুকে ছেড়ে সরে এলো, ভ্রু উঁচিয়ে বলল, তুই কিছুটা হলেও আন্দাজ করেছিলি তাই না, যেমন একটা সুখবর আসবে? আরও মৃদু ছন্দে মাথা নাড়ালো। হুম। সানা এবার রাশভারী কণ্ঠে পড়ল, তাহলে সকালবেলা ওসব কি বলেছিলি তুই? আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, সবটা কানে পৌঁছেছে। ভাইয়া তোকে চড়ও মেরেছে, সেটাও জানি। আরুর গালে হাত রাখলো সানা। আরু ফুপিয়ে উঠল।
সানা শান্ত স্বরে বলল, তুই নিচে বাঁচতে চাসনি, তাই তো ভাইয়া এমনটা করেছে। না হলে ভাইয়া কখনো তোর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, একটা আঁচড় অব্দি লাগতে দিত না। ভাব, ভাইয়া এখন ঠিক কতটা অশান্তিতে আছে। আরও চোখটা মুছে গোঙানো কণ্ঠে বলল, আসলে সকালে উঠে যখন দেখলাম হালকা ব্লিডিং হয়েছে তখন আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমার নিজের জন্যই আমার বাচ্চাটা না কি ক্ষতি হয়ে গেল। সানা আরুকে জড়িয়ে নিল। পড়ে গিয়েছিলে কালকে সিঁড়ি থেকে, তাই হয়তো এমনটা হয়েছে। ভাইয়া বাসায় ফিরলে আর রাগ কমলে ভাইয়ের সাথে গিয়ে আবার টেস্ট করিয়ে নিস। আই থিঙ্ক এখন যেমন রেজাল্ট নেগেটিভ আসেনি তখন আসবে না। উপরওয়ালা আমাদের প্রতি এতটা নির্দয় হবেন না। আরও চোখটা মুছে বলল। সানা, উনি তো এখনো ফিরলেন না। সানা এবার ধমকের সুরে বলল, সারা দিন দুজনে থাকো আদায় কাজ করাই, আর অমনি দূরে গেলে রোমিও জুলিয়েট হয়ে যাও। আসবে আসবে, ভাইয়া তার ড্রামা কুইনকে দূরে রেখে থাকতে পারবে না। নো চিন্তা, অনলি ফুর্তি বলে তো উই মা টুই টুই। আরও হেসে ফেলল। উনি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি খাবো না। আমি জানি উনি কিচ্ছু খাননি। সানা ধমকের সাথে বলল, তুই খাবি না, তোর ঘাড় খাবে। ভুলে যেও না এখন তুমি আর একাটি নেই, তাই চলো। আরুর কথা শুনল না সানা, আরুকে নিয়ে গেল। রাত 10টা বাজে, আরিশ এখনও ফেরেনি। সানা বিছানায় শুয়ে গায়ে কম্বল টেনে আরাফের সাথে চ্যাট করছে আর বাদাম খাচ্ছে। আরও বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। হয়তো বিছানা ছেড়ে নেমে এবার অস্বস্তিতে পায়চারি করার পরিকল্পনা করছে। সানা বিরক্ত নিয়ে বলে উঠল, এই জামাই টাইপের মানুষগুলো হয় প্যারাদায়ক। দেখ ভাইয়া তোকে কেমন প্যারা দেয়, তেমনি আরামও প্যারা দেয় আমাকে। কথাটা বলে আরুর দিকে তাকালেই দেখল আরও উসখুস করছে। হয়তো আরিশ ফেরেনি বলে এমন ছটফটানি। সানা ফোন রেখে আরুর কাছে সরে গিয়ে বসল। কি ব্যাপার, কোনো সমস্যা? আরুর কপালে চিন্তার ভাঁজ। উনি তো এখনো এলেন না। সানা, তুই একটু ওনাকে কল কর না। উনি আমার কল তুলবেন না, আমি জানি। আচ্ছা, আমি কল করছি। সানা কল করলো, তবে ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আরও মাথা নিচু করে বসে রইল। সানার কাঁধে হঠাৎ হাত রেখে বলল, কথা না বলে চ্যাট করলে আরাবু ভাইয়া এমনিই বিরক্ত হবে। তুই বরং ফোন করে কথা বল। আর উনি কল ধরছে না, নিশ্চয়ই ফিরবেন একটু পর। আর উনি ফিরে এলে তোকে আবার মাঝরাতে উঠতে হবে। আর শীতের দিনে বারবার ওঠা কষ্টকর। তুই বরং যা, তোর রুমে যা। আমি বরং অপেক্ষা করি। কোনো সমস্যা হলে আমি ডেকে নিব। না না, তেমনটি হচ্ছে না, আমি এখানে আছি। ভাই আগে আসুক, তোকে একা রেখে কোথাও যাব না আমি। আরও হঠাৎই একটা বিরক্তি ভাব নিয়ে বলল, সানা যা না, আর দরকার হলে আমি ডেকে নিব। ঠিক। সানা আরুর এমন কথা শুনে একটু থতমত খেয়ে গেল, আর না করতে পারল না। রুম থেকে চলে গেল ও। আর যাওয়ার আগে আরুকে বলে গেল যে তার যদি কিছু দরকার হয় তবে অবশ্যই যেন ওকে ডাকে। সানা রুম থেকে বেরিয়ে যেতেই আরও দরজা দিয়ে দিল। ধীর পায়ে বিছানায় এসে ফুঁপিয়ে কেঁদে উঠল। মন হালকা করার জন্য কান্নাটা ভীষণ রকম প্রয়োজন, তাই সানাকে এই মুহূর্তে রুমে পাঠানোর প্রয়োজন ছিল। কাঁদতে কাঁদতে ঠিক কতটা সময় পার হয়ে গেল খেয়াল নেই। বাইরে সনসন করে হাওয়া বইছে, হালকা বিদ্যুতের ঝলকানিও দেখা দিচ্ছে। আজ বিকাল থেকেই আকাশের বুক ভীষণ রকম গম্ভীর আর ভারী। শীতকালের বৃষ্টিটা যেমন এক প্রকার অসহ্যকর, তেমনি বেশ রোমাঞ্চকরও। আরও বিছানা থেকে নামলো, ওয়াশরুম যাবে তাই। হঠাৎই লোডশেডিং হলো। আরুর পা থমকে গেল, ভয় পাচ্ছে অন্ধকারে। আরও বিরক্তিতে বিড়বিড় করে পড়ল,